নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাই। দুঃখের কথাটা হলো এই ভিডিওটি আমি গতকালই করতে চেয়েছিলাম। প্রায় 16 মিনিট বলার পরে হঠাৎ করে দেখলাম আমার ফোনের স্টোরেজ গায়েব হয়ে গেছে। ফলে বিরক্তিতে আমি আর কোনো ভিডিওই করিনি। আজকে আবার সেই ভিডিও নতুন করে করতে বসেছি, অন্য কোনো কারণে নয়। একটা বন্ধুর প্রতি বন্ধুর তো একটা কর্তব্য থাকে, সেই কর্তব্য পালন করার জন্য। বন্ধুটির নাম মুকুল রায়, যিনি পরশুদিন গভীর রাতে প্রয়াত হয়েছে। দেখুন, মুকুলকে আমি প্রথম দেখেছিলাম 1981-82 সালে, যখন আমরা শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে আজকাল পত্রিকায় চাকরি করতে ঢুকেছি। অনেক সময় হ্যারিসন রোড থেকে নেমে হেঁটে আমাদের অফিস যেতে হতো। যাতায়াতের পথে একটা মেজর বাড়ি ছিল অফ পলিটিক্যাল ইম্পর্টেন্স। সেই বাড়িটি ছিল সোমেন মিত্রর। সোমেন মিত্রর ওই বাড়িতে সাংবাদিক বন্ধুরা অনেকেই আড্ডা দিতে যেত। আমিও 2-4 বার গিয়েছি। তখনই দেখেছি মুকুলকে ওই বীজপুর এলাকার একজন তখন বেশ দাপুটে নেতা মৃণাল সিংহ রায়, ওরফে যার নাম ছিল আবু, তার সঙ্গে মুকুল সম্ভবত আসতেন। কংগ্রেস রাজনীতিতে মুকুল সোমেনপন্থী বলেই পরিচিত ছিলেন, কিন্তু তারপরে আমিও আর আজকালে থাকিনি। আমার জগৎও সম্পূর্ণ বদলে গেছিল। আনন্দবাজার, তারপরে দিল্লি, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ মুকুলকে আবার আমি এবার একটা সম্পূর্ণ অন্য ফর্মে দৃশ্যপটে হাজির হতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙে নতুন দল করার পরিকল্পনা করছেন। আশ্চর্য হয়ে দেখলাম তার সঙ্গে অনেক বর্ষিয়ান নেতা আছেন। অজিত পাজা আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, এরকম 2-4 জন আরও হয়তো নাম করতে পারি, এক্ষুনি মনে পড়ছে না। কিন্তু সবচেয়ে গোপন এবং সাংগঠনিক প্রশ্নগুলোতে মমতা একজনের উপরেই নির্ভর করছেন। তার নাম মুকুল রায়। মুকুল রায়ের এই উত্তরণ সোমেন মিত্রর অনুগামী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী হিসেবে উঠে আসা, এর পিছনে কি গল্প আছে, কি ইতিহাস, আমি সেটা জানি না। কিন্তু মুকুল, বালু, এরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নতুন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু সেই কথা আমি তার মধ্যে যাচ্ছি না। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমি দেখলাম, যেহেতু তখন আমার নিয়মিত না হলেও প্রায়শই আমি দিল্লি যেতাম, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন, কলকাতায় ফেরত আসা, এই সব কিছুই আমার চোখের সামনে ঘটেছে। এবং যেহেতু তখন মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটাও খুবই ঘনিষ্ঠ ছিল, ফলে মুকুল যা জানতো তা আমিও জানতে পারতাম। ও জানতো সহকর্মী হিসেবে, আমি জানতাম সাংবাদিক হিসেবে। আমি অবাক হয়ে দেখলাম নতুন দলের সংবিধান, প্রতীক, রেজিস্ট্রেশন করানোর জন্য আরও যত কিছু পূর্ব প্রস্তুতি, সব কিছুর দায়িত্ব মমতা ছেড়ে দিয়েছেন মুকুলের হাতে। অবশ্য তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন বানাতে মুকুলকে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হয়েছিল তা নয়, কেননা হাতের কাছে ছিল কংগ্রেসের কনস্টিটিউশন। সেটা কপি পেস্ট করেই তৃণমূল কংগ্রেস দিব্যি নিজেদের কনস্টিটিউশন তৈরি করে নিয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন এটা একটা সোনার পাথর বাটির মতো কনসেপ্ট। সেটা সম্ভবত মমতাও জানতেন, মুকুলও জানতো, আমরাও জানতাম। আর এরপর থেকেই দল হলো, সেই দলের সাফল্য এলো,
তারপরে কি হয়েছে না হয়েছে সবকটাই ইতিহাস। এবং এই 2001 সাল থেকে যখন কংগ্রেসের সঙ্গে চুক্তি করে ভোটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হলেন, সেটা সম্পূর্ণ তো তার কারণে নয়, অনেকাংশে সোমেন মিত্র এনসিপির বিরোধী ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়ে দুই কংগ্রেসের সম্ভাবনাকে একেবারে কুঠারাঘাত করেছিলেন। তখন থেকে আমি দেখতে পাচ্ছি তারপর থেকে 2011 সাল মুকুলের সঙ্গে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার মুখ দেখা দেখেই ছিল না। ফলে আপনাদের অনেকেই যখন আমাকে গাল দিয়ে বলেন যে সুমনবাবু আপনার ভূমিকাও খুব কম ছিল না ইত্যাদি এবং ইত্যাদি, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2001 থেকে 11 টানা এই 1 দশক মমতাও আমার ছায়া স্পর্শ করেননি, আমিও করিনি। তার অন্য কারণ আছে, সেই কারণ আমি আমার বইতে লিখেছি, এখানে সেসব কথা বলে আপনাদের বোর করতে চাই না। তখন 2011 সালে মমতা ক্ষমতায় এসেছেন যখন, তখন আমি আমার নিজের কাগজ বের করি, তার নাম একদিন। প্রথমে শুরু করেছিলাম 2006, নিজের ফ্ল্যাট ব্যাংকে বন্ধক দিয়ে মনে করেছিলাম এইটুকু টাকাতেই বোধহয় হয়ে যাবে, হয়নি, বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম 7-8 মাসের মধ্যে। বন্ধ করেছিলাম, কিন্তু জেদটা ছিল যে একদিন না একদিন কাগজটা আবার করব। 2009 সালের এপ্রিল মাসে আবার আমরা শুরু করি। এবার বেলেঘাটায় আমার একজন প্রাণের বন্ধু আছেন অবাঙালি, তারই ভাড়া করে দেওয়া একটা লেদ মেশিনের কারখানায়, সেটাকে একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে আমরা একটা খবরের কাগজের অফিস বানিয়েছিলাম। কিন্তু তার মধ্যে একটা অন্য আনন্দ ছিল, সেটাও আমার আত্মজৈবনিক কথা, সেটাও বলবো না। এবং যেহেতু কাগজটা শুরু হয়েছিল সিপিআইএমের জমানায়, ফলে রাজ্য সরকারের বিজ্ঞাপনের অ্যাক্রেডিটেশন পেতে আমাকে কোনো রকম কারুর দ্বারস্থ হতে হয়নি, তেল দেওয়া তো দূরস্থান। সরকারি যা নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই একদিন দেখলাম আমরা সরকারি বিজ্ঞাপন পাওয়ার দাবিদার হয়ে উঠেছি। এবং তখন এই বিষয়টা ছিল অনেক ট্রান্সপারেন্ট, অর্থাৎ যার যত সার্কুলেশন, সেই সার্কুলেশনের বেসিসে নির্ধারিত হতো প্রতি স্কোয়ার সেন্টিমিটারে বিজ্ঞাপনের জন্য রাজ্য সরকারের কাছ থেকে তিনি কত পাবেন বা তার কাগজ কত পাবেন। এখন পুরোটাই হয়ে গেছে বুজরুগির ব্যাপার। এত বড় বুজরুগি যে লোকে অন্যান্য 10টা স্ক্যাম নিয়ে কথাবার্তা বলে, কিন্তু সংবাদপত্রের প্রচার সংখ্যার চাইতে বড় স্ক্যাম আমার ধারণা ভারতবর্ষে খুব কমই আছে। এবং এই স্ক্যামটার সঙ্গে মানুষের সম্পর্ক আছে, কারণ করদাতাদের টাকা থেকেই তো সব সরকার সংবাদপত্রদের বিজ্ঞাপন দেয়। অতএব সেদিক থেকে দেখতে গেলে এই স্ক্যাম ইজ অলসো অ্যাফেক্টিং দ্য ট্যাক্স পেয়ার্স। পশ্চিমবঙ্গে এই স্ক্যামের চেহারা কী, আমি নিজে খবরের কাগজের লোক হিসেবে তা চাক্ষুষ করেছি। কোনো দিন সময় সুযোগ হলে আপনাদের কাছে সেটা অনাবৃতও করে দেবো, কিন্তু সেটা বড় কথা নয়। গপ্প বলতে বসলে অনেক কথাই চলে আসে, এটাও আসছে। 2011 সালের শেষ দিকে সম্ভবত, অথবা 2012 গোড়ার দিকে হঠাৎ একদিন আমার কাছে একটা ফোন এলো, সুগন্ধা আমি মুকুল বলছি। আমি বললাম কোন মুকুল? বললো আমি মুকুল রায়। এতদিন পরে কথা হচ্ছে, আর মুকুলের কণ্ঠস্বরটাও ছিল মিহি, আমি বুঝতে পারিনি। আমি বললাম বল, হঠাৎ শত্রুপুরীতে ফোন কেন? ও বললো না না ছি 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 ছি, শোনো সুমনদা, তোমার সঙ্গে না আমার একটা খুব জরুরি দরকার আছে। আল্লাহ, আমার সঙ্গে দরকার কেন?
কোনো পাঁয়তারা করছিস নাকি আমাকে মারার বা কাগজ বন্ধ করে দেওয়ার বা কিছু? তোর না 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 না, ছি 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 ছি, তুমি একটু আসতে পারবে? তখন মুকুল এমন একটা জায়গায় উচ্চতায় উঠে গেছে যেখান থেকে ও আমাকে ওর অফিসে যাওয়ার কথা বলতে পারে, এবং আমিও সেটা মানতে পারি। অন্যথায় আমি যে একটু ইগোটিস্টিক লোক বলে যে ডাকবে তারই অফিসে আমি যাব না। তিনি যদি আমার অফিসে এসে দেখা করেন বা বাড়িতে, এহ বাহ্য, কিন্তু আমাকে বললেন আর আমি সুরসুর করে চলে গেলাম, এই বান্দা আমি নই। কিন্তু যেহেতু একটা পুরনো পরিচয়, তার চেয়েতেও বেশি কৌতূহল, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানা আমাকে ডাকছেন কেন? আমি গেলাম। গভীর রাত তখন, কাগজের কাজকর্ম সেরে বাড়ি ফিরছি। আমাকে ডেকেছিল নিজাম প্যালেসে। সেখানে গিয়ে দেখি রাত্রি 12টা 12:30 তখন বাজে। মুকুলের ঘরের বাইরের করিডোরে ঠিক থেকে ভিড়, অবিশ্বাস্য একটা দৃশ্য। আর তার পাশে অন্তত 20-25 জোড়া চটি এবং জুতো খোলা আছে, অর্থাৎ এরা সব ভিতরে গেছে। ভিতরে ঢুকে দেখি একটা ছোট্ট অপেক্ষার ঘর, লোকে ঠাসা, কিছুটা ক্লস্ট্রোফোবিকই লাগছিল। আবার ওই ঘরের পিছনেই ছিল একটা ছোট অ্যান্টি চেম্বার। আমি যাওয়া মাত্র মুকুলের যারা সর্বক্ষণের সাথী তারা ঢুকিয়ে দিলেন আমাকে সেখানে। 2-3 মিনিটের মধ্যে মুকুল এলেন, এসে আমাকে হাত ধরে বলল, সুমনদা কেমন আছো, কী ব্যাপার? বললো আছি, যেমন থাকা তেমনি আছি। তখনও বললো, দেখো তোমাকে যে আমি ডেকেছি, কিছু মনে করো না। এই সব সৌজন্য, ভদ্রতাবোধ, কাকে কি বলতে হয়, কতটুকু বলতে হয়, কিভাবে বলতে হয়, এ ব্যাপারে মুকুল যে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিফিল পাওয়ার যোগ্য ছিল, এতে কোনো সন্দেহই নেই। ও আমাকে বলল, দেখো দাদা, আমি যা বলবো সেটা তো আমার কথা নয়, দিদি যা চায় আমি সেটাই বলি, আর দিদি আমাকে একটি নির্দেশ দিয়েছেন বলেই আমি তোমার সঙ্গে আজকে কথা বলছি। আমি বললাম, কী নির্দেশ আমার সঙ্গে হঠাৎ? 10 বছর 11 বছর কোনো দেখা সাক্ষাৎ নেই, হঠাৎ তোর নেত্রীর এত করুণা আমার উপর হলো কেন? তখন আমি বুঝলাম ওর সঙ্গে কথা বলে যে আমার কাগজে একদিনে, আমি তার 2-3 দিন আগে বোধহয় একটা নিজের কলামে এই প্রফুল্ল সরকার স্ট্রিটের সরকার বাড়ির একেবারে তীক্ষ্ণ সমালোচনা করেছিলাম, এবং সম্ভবত একদিন নয়, পরপর 2-3 দিন হয়তো লিখে ফেলেছিলাম। কেউ বা কারা সেই লেখাটা মমতাকে দেখিয়েছিলেন। মমতা তখন দীঘাতে কোনো একটা সরকারি কর্মসূচিতে গেছেন। হঠাৎ আমার নামটা দেখে তার মনে হয়েছে, যারে বাবা, সুমনদা এখনো বেঁচে আছে তার মানে, আর তাও আবার আনন্দবাজারের বিরুদ্ধে লিখছে। তখন আনন্দবাজারের সঙ্গে মমতার সম্পর্ক ছিল অহিনকুল বললেও কিছু বলা হয় না। তার কারণ 2011 সালে মমতাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য অভিক সরকারের কি দুর্মতি হয়েছিল বলতে পারবো না, কিন্তু তিনি যেভাবে একটা কাগজকে সম্পূর্ণ একটা এজেন্ডা ড্রিভেন লক্ষ্য নিয়ে ভোটের আগে প্রচার করলেন, সেটা আমি যে অভিক সরকারকে চিনি তার সঙ্গে মেলে না। সে সময় কি জানি না তার মাথায় ভূত চেপেছিল। আমি অন্যান্যদের মুখে শুনতাম, অভিকবাবু কাউকে দেখা হলেই বলতেন, কি মনে হয় তোমার কে জিতবে? কেউ যদি ভুল করে বলে মমতা, তাহলে তাকে না 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 কিচ্ছু জানেন না, আপনারা রাজনীতি বোঝেন না, কিছু বোঝেন না। আমি বলে দিচ্ছি, বাম এবং কংগ্রেসের জোট,
সিপিএম এবার ক্ষমতায় আসছে। এটা এইসব বড় লোক হলে অনেক সময় হয় তো, তারা মনে করেন তারা যা বিশ্বাস করেন সেটাই সত্য, যাহা সত্য তাহা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তো এইরকম একটা অবস্থায় মমতা দেখলেও মনে হয় যে এনিমিজ এনিমি কুড বি মাই ফ্রেন্ড, আর আফটার অল আই ওয়াজ এ ফ্রেন্ড নেভারদিলেস 10 years ago। তাই বললাম, কি বলেছেন মমতা? মমতা বলেছে, মুকুল তুমি কলকাতায় ফিরেই সুমনদার সঙ্গে কথা বলবে। সুমনদা তো একটা ভালোই কাগজ করছেন, সেই কাগজের কি প্রয়োজন, বিজ্ঞাপন অমুক তমুক, আর যা যা দরকার সব তুমি একবার দেখে নিও। তখন আমি একটু মুচকি হাসলাম, হেসে বললাম, তুই একটু দেরিতে ডেকে ফেলেছিস। মুকুল বলল, কেন? আমি বললাম, দেখ, আমার যে সরকারি বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন তোরা ক্ষমতায় আসার আগেই লাইন আপ হয়ে গেছে। এমনকি দিল্লির ডিএভিপি, যারা সাধারণত সমস্ত কাগজকে এই প্রচার সংখ্যা মোতাবেক বিজ্ঞাপন দিত কেন্দ্রীয় সরকারের, তারও অ্যাক্রেডিটেশন আমাদের শেষ হয়ে গেছে। আর তুই যে দপ্তরের মন্ত্রী এখন, রেল দপ্তর, সেই রেল দপ্তরের কাছ থেকেও আমরা মোটামুটি টেন্ডার পাই। সুতরাং তুই যদি এই অফারটা আমাকে 1-1.5 বছর আগে দিতিস, তাহলে আমার একটা বিবেচনা করে দেখার স্কোপ থাকলেও থাকতে পারত। এই স্টেজে নেই, কিন্তু তার মানে এই নয় যে আই ডু নট অ্যাপ্রিসিয়েট ইউর জেস্টার, এবং তার মানে এও নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তোকে এটা বলেছেন বলেই আমি এটা প্রত্যাখ্যান করলাম, গল্পটা কিন্তু তা নয়। তারপরে 2012 সালে অগস্ট মাসে আমাকে আমার নিজের কাগজ বেচে টাইমস অফ ইন্ডিয়ার, তখনও ভূমিষ্ঠ হয়নি কিন্তু হব করছে, প্রথম বাংলা কাগজ এই সময়ের সম্পাদনার দায়িত্ব নিতে হলো। এবং আপনি যখন নিজের কাগজ করেছেন, আমরা সবাই রাজা, তখন আপনার সঙ্গে রাজ্য সরকারের ইকুয়েশন একরকম হতেই পারে। আমার যেমন কোনো ইকুয়েশনেরই দরকার পড়েনি, না বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার কারণ আমি ছোট একটা কাগজ চালাতাম, যদিও যেদিনকে বেঁচেছিলাম সেদিনকে আমার অডিটেড সার্কুলেশন ছিল 1,31,000 কপি। সেটাও যে খুব কম ছিল তা নয়, কিন্তু প্রশ্ন হলো, একবার যদি আপনি এই বাবুদের বাড়ির সম্পাদনার দায়িত্ব নিতে শুরু করেন, বিশেষ করে এই পরিবর্তিত হয়ে যাওয়া পরিপ্রেক্ষিতে, তাহলে তার পরিণতি যে কি হবে আমি সেটা ভাবতেই পারিনি। তার কারণ আমরা বড় হয়েছি আনন্দবাজারই আবহাওয়ায়, যেখানে বলা হতো যে সম্পাদকীয় বিভাগে যারা কাজ করে তারা হচ্ছে ব্রাহ্মণ, এবং সচরাচর বিজ্ঞাপন দপ্তরের লোকজনের সঙ্গে আমাদের সখ্য ম্যানেজমেন্ট ভালো চোখে দেখতেই না। ফলে আমরা কলার তুলে কোম্পানির ব্যবসায়িক স্বার্থ কিসে রক্ষিত হয়, কিসে ক্ষতিগ্রস্ত হয়, এইসব আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিলই না। আমার ধারণা ছিল যে টাইমস অফ ইন্ডিয়ার মতো এত বড় কাগজ, একটা 5,000 না কত কোটি টাকা বছরে প্রি ট্যাক্স প্রফিট বলে ডিক্লেয়ার করে, তারা হয়তো আমাকে বোর্ডে হিসেবে ব্যবহার করবেন না রাজ্য সরকারের সঙ্গে তাদের কমার্শিয়াল রিলেশনশিপের জন্য। করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে, আমাকেও হজম করতে হয়েছিল, কিন্তু সেই সব কাহিনী আমি পরে বলবো। এর ফলে আরেকটা লাভ যেটা হয়েছিল সেটা হচ্ছে মুকুলের সঙ্গে আমার ওই যে 2011 সালে একদিন রাতে দেখা হলো, বেশ একটা কাজের সম্পর্ক গড়ে উঠেছিল। আর মুকুলের সঙ্গে কথা বলা
ফর এনি জার্নালিস্ট ইজ রিফ্রেশিং। কেন সেটা জহর সরকার, আমি দেখলাম তার ফেসবুক পোস্টে খুব চমৎকার করে লিখেছেন। জহরদা যে এত গুছিয়ে বাংলা লিখতে শিখেছেন, এটা দেখে আমিও যার পর নাই প্রীত হয়েছি। কেননা তার মতো একজন অ্যাংলো স্যাক্সন বঙ্গ সন্তানকে বাংলায় লেখার ব্যাপারে আনন্দবাজারে থাকাকালীন আমি একদম জোর করে তাকে বাংলা লেখানো শুরু করেছিলাম। সে যাই হোক, তিনি তার মুকুলের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে এখানে লিখেছেন, চেয়ারে বসার কিছুক্ষণ পরেই আমার প্রথম ভিজিটার হলেন মুকুল রায়, মানে সিইও হিসেবে ইলেকশন কমিশনে আজকে যেটা মনোজ আগরওয়ালের দায়িত্ব। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানা। খুব সহজেই বুঝলাম যে অন্যদের তুলনায় মুকুল একজন অসম্ভব বুদ্ধিমান ব্যক্তি এবং স্পষ্ট কথা বলার লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস থেকে বেরিয়ে ঘূর্ণিঝড়ের মতো সারা বাংলা ঘুরে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন। সকল কর্মী ও নেতাদের চেনেন আর তাদের দোষগুণের হিসাবও করে নিয়েছেন। বিশ্বকোষের মতো তার মস্তিষ্ক, সব খুঁটিনাটি মুখস্থ। আমি অবাক হয়ে তার থেকে রাজ্যের নির্বাচনের রাজনীতির ব্যাপারে অনেক তথ্য ও ইতিহাস জানতে পারলাম। ওর প্রতি আমার সম্মান বেড়ে গেল। মনে মনে ভাবলাম, আমি সেন্ট জেভিয়ার্স ও প্রেসিডেন্সির, আর মুকুল রায় তো কাঁচরাপাড়ায় পড়েছেন, কিন্তু কত দক্ষ তিনি। অবশ্য কাঁচরাপাড়ায় তার ইতিহাস নিয়ে অনেক কথা শোনা যায়। আমি শুধু অবাক হয়ে তার গড় করে বলা তথ্য শুনতাম। পরে মিলিয়ে দেখতাম যে উনি 100% ঠিক বলেছেন, কাগজ না দেখেই। আর মাত্র একজন এইরকম অসাধারণ স্মৃতিশক্তির ব্যক্তি দেখেছিলাম, তিনি অবশ্যই প্রণব মুখোপাধ্যায়। এখন শেষ পর্যন্ত একটা কথা বলেছেন, যেই কথাটা আমার চমৎকার লেগেছে। সেটা হচ্ছে 3টি বা 4টি আইপ্যাকের চেয়ে বেশি খবর, তথ্য ও বুদ্ধি থাকতো তার মাথায়। If you want to understand the importance of Mukul Rai for any political party, প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি, the answer is here. একজন ব্যক্তি একটা দলের সঙ্গে কতটা নিবিড়ভাবে সম্পৃক্ত থাকতে পারেন এবং কি অবিশ্বাস্য তার স্মৃতিশক্তি উইথ রিগার্ড টু পলিটিক্স, ইলেকশন, রেজাল্ট, প্রজেকশন, আমি অবাক হয়ে, ঠিক যেমন জহরদাও অবাক হতেন, আমিও হতাম। এবং এর ফলে যখনই whenever in doubt about all these matters, আমার ওই বিশ্বকোষ ছিল মুকুল রায়, ফোন করে বলতাম, এই সালে এটা হয়েছে না কি রে? ও বলল, না না সম্বন্ধে এটা না, এর আগে এই হয়েছে আর এই হয়েছিল। তখনও গুগল বাবু অত দাপটে আসেননি, কিন্তু পরে মিলিয়ে দেখতাম এই একইভাবে জহরদার মতোই, যে ব্যাটা যা বলেছে সেটাই 100% সত্য। তার মানে ওর মধ্যে একটা এমন ক্ষমতা ছিল যেটা যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা মস্ত বড় অ্যাসেট। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল, যেটা দল নয় আসলে একটা মঞ্চ, আর হাল্লাগোল্লা পার্টি, যেখানে ডানাত জানে না বাঁধ কী করছে, নেতারা প্রত্যেকেই লেগে আছে যে যার মতো করে অন্যকে আন্ডারকাট করবে বলে, মাল কামিয়ে ফাঁক করে দিচ্ছে। সেরকম একটা পরিস্থিতিতে এইরকম ঠান্ডা মাথার এনসাইক্লোপিডিক নলেজ এবং ইনফরমেশন নিয়ে বসে থাকা মানুষের অভাব কি হতে পারে, সেটা আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মুকুল রায়ের তৃণমূল ছাড়ার পিছনে অন্যতম কারণ, তিনি অচিরেই বুঝেছেন
এবং বুঝেছেন বলেই পরবর্তীকালে আইপ্যাককে নিয়োগ করেছেন। এইভাবে আমি এই সময় কাজ করেছি 2018 সালের ডিসেম্বরে, আমার গ্রেফতার না হওয়া পর্যন্ত। এর মাঝখানে মুকুলকে আমি তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা হিসেবে দেখেছি, ক্ষমতা ধীরে ধীরে খর্ব হচ্ছে, ডানা ছাটা হচ্ছে, তাও দেখেছি। এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছাড়ার পর তার কীরকম একটা কি করবে উচাটন ভাবে দিন কেটেছে, তাও দেখেছি। ইভেনচুয়ালি তার বিজেপিতে যোগদানও দেখেছি। কিন্তু এগুলো কোনো কিছুই আমার কাছে স্মরণীয় নয়। একটা রাত 2011 ভোটের পর জিতে আসা মুকুল রায়ের আমার কাছে ফোন, আর 2016 বা 17 গোড়ায়, আমি ঠিক মনে নেই আমার আবার মুকুলেরও ঠিক উল্টো, আমি এত কথা আমার মনে থাকে না। সে যাই হোক, এবার কিন্তু ব্যাকুল একটা ফোন এলো, সুভদ্রা তুমি কোথায়? হ্যালো, অফিসে। কোথায় আর যাবো, তুমি একটু প্লিজ আসতে পারবে, খুব দরকার আমার। ততদিনে আমি জানি যে মুকুল খুব একটা ভাঙা নৌকোয়, সমুদ্রে জোয়ারের উপর ভাঙা নৌকো নিয়ে ভাসলে যেমন হয়, অনেকটা সেইভাবে ভেসে আছেন। আমি বললাম আসছি, কিন্তু কাজ শেষ করে যাবো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ততদিনে মুকুল বোধহয় ওই নিজাম প্যালেস থেকে এলগিন রোডে একটা ভাড়া বাড়িতে উঠে গেছেন। আমি যেতেই দেখি একদম থমথমে মুখ, অত ক্লিষ্ট এবং উদ্বিগ্ন চেহারা দেখিনি। আর একটার পর একটা সিগারেট খাচ্ছে। এত সিগারেট খেতে, ও যে আদৌ সিগারেটও খায় সেটাই আমি জানতাম না। বুঝলাম ভয়ঙ্কর টেনশনে আছে। আমাকে বললো জানো আজকে কি হয়েছে? বলো কি? আমি আজকে দিদির কাছে গিয়ে বললাম, দিদি পরিস্থিতি আর দাঁড়িয়েছে তাতে তো বিজেপি আমাকে জেলে পুরবেই। এই পরিস্থিতিতে তুমি কিভাবে হস্তক্ষেপ করে আমাকে সাহায্য করতে পারো যদি একটু বলো। মমতা তাকে জবাব দিয়েছিলেন, আরে জেলে যাবে তো কি আছে, জেলগুলো তো আমার, পশ্চিমবঙ্গের জেলেই তো রাখবে, তো সেখানে যাতে সুযোগ সুবিধে সব কিছু তুমি পাও, তার ব্যবস্থা আমি করে দেবো। একথা শোনার পরে মুকুলের সামনে আর কোনো, তার মনে হয়েছিল আর কোনো রাস্তা খোলা নেই, এবং হাজতবাসের সম্ভাবনা ওই রকম একটা তাবড় নেতাকে কিভাবে একদম পাকস্থলী থেকে হিলিয়ে দিয়েছিল সেটা সেই সময়ে আমি দেখেছি এবং বুঝেছি যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে যারা রংবাজি করছেন তারা সবাই জেনে রাখুন, all of you are as expendable as মুকুল রায় could be. ভালো থাকবেন, নমস্কার।